বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। রেল লাইন, তার ওপারে ছোট ছোট গাছ, যার উপর আকাশটা উপুর হয়ে আছে। এমন একটি স্থির চিত্র দু চোখের সামনে। অনিমেষ চোখ বন্ধ করল। পরক্ষণে মাথা থেকে কাঁধ পর্যন্ত তীব্র একটা যন্ত্রণা অনুভব এলো। হাত চলে এলো অজান্তেই। অনিমেষ চটপটে উষ্ণতা স্পর্শ করতেই আবার চোখ খুলল। আঙুলগুলো গড়িয়ে রক্ত পড়ছে। এক মুহূর্ত মাত্র। অনিমেষ চট করে সোজা হয়ে বসল। যন্ত্রণাটা এখন যত তীব্র হোক না কেন, অনিমেষ সাদা চোখে চারদিকে তাকিয়ে স্থির হয়ে গেল। 10-12 জন দেহাতি মানুষ গোল হয়ে ঘিরে দেখছে তাকে। সে উঠে বসতেই একটা অস্ফুট শব্দ হলো কারো মুখে। ভাবটা এমন যে লোকটা বেঁচে আছে। একজন চেঁচিয়ে কাউকে বলল। কোনোরকম উঠে দাঁড়াতেই মানুষের বৃত্তটা বড় হলো। অনিমেষ বুঝতে পারছিল তার আঘাত বীভৎস রকমের, কারণ লোকগুলোর চোখে দারুণ বিস্ময়। ঠিক সেই মুহূর্তে ওর মাথায় চিন্তাটা চলকে উঠল। পালাতে হবে এখান থেকে, এখনই চলে যাওয়া দরকার। আশেপাশে কোথাও রেলগাড়ির চিহ্ন দেখা যাচ্ছে না, এমনকি সেই ছুটে যাওয়া পুলিশটাও নেই। অনিমেষের চোখের উপর এক একটা লালচে পর্দা আসতেই রোগড়ে নিল চোখ। ওপাশে সিরিলের শরীর মাটিতে শক্ত হয়ে পড়ে আছে, পুলিশটার দেহের পাশে। অনিমেষ এক পা এগুতেই মানুষগুলো যেন চিন্তিত হয়ে উঠল। কোন দিকে গেলে নিশ্চিন্ত হওয়া যাবে সে জানে না, কিন্তু আর সময় নষ্ট করা বোকামি হবে। সে পা ফেলল। হাঁটতে কষ্ট হচ্ছে, বারংবার ঘোলাটে হয়ে যাচ্ছে চোখ, কাঁধ থেকে মাথা যেন ছিঁড়ে যাচ্ছে। অনিমেষ জঙ্গলের দিকে এগুলো। বৃত্তটা এর মধ্যে ভেঙে গেছে। অনিমেষ এগিয়ে যেতেই লোকগুলো কৌতূহল হয়ে ওর পেছন পেছন হাঁটা শুরু করলো। ঘুরে দাঁড়িয়ে ওদের নিষেধ করতে গিয়ে উত্তেজিত হলো অনিমেষ। কেউ আসবে না, খবরদার বলছি, আমার সঙ্গে বোমা আছে, কটাকে মেরে ফেলবো। চিৎকার শুনে লোকগুলো প্রথমে খতিয়ে দেখলো, কিন্তু অনিমেষ হাঁটা শুরু করতেই ওরাও এগোতে লাগলো। সঙ্গে একটা পেন্সিল কাটা ছুরিও নেই। অনিমেষ এবার দৌড়াতে চেষ্টা করলো, আর তার ফল হলো বিপরীত। সঙ্গে সঙ্গে লোকগুলো চিৎকার করে উঠল, ভাগতা, ডাকু ভাগতা হ্যাঁ। আচম্বিতে একটা পাথর এসে ছিটকে পড়লো পায়ে। মাথা থেকে যন্ত্রণাটা যেন সারা শরীরে ছড়ালো। অনিমেষ ঘুরে তাকালো। লোকগুলো এবার তার দিকে ছুটে আসছে, প্রত্যেকের হাতে পাথর। সে না তাকালে এতক্ষণে ওগুলো ছোড়া হয়ে যেত। এখন তাকাতেই হাতগুলো নেমে এলো, কিন্তু পাকড়ো পাকড়ো বলে চিৎকার কমল না। অনিমেষ দুহাত জোর করলো, শুনুন, আপনারা ভুল করবেন না, আমি ডাকাত নই, আমি আপনাদের মতোই একজন মানুষ। আমি নিজের জন্য কখনো খুন করিনি, আপনারা বিশ্বাস করুন। পাকড়ো, মার ডালা সিপাইকো। পেছনে আরও গলা পাওয়া যেতেই সামনের লোকগুলো উজ্জীবিত হলো। অনিমেষ বুঝতে পারছিল এদের এখনই থামানো দরকার। সে মরিয়া হয়ে চিৎকার করলো, শুনুন, আমি ডাকাত নই, আমরা এই দেশের জন্য কাজ করছি। আপনাদের অবস্থা আমরা পাল্টাতে চাই। সারা দেশে আজ আমরা লড়ছি। আপনারা নিশ্চয়ই নকশালবাড়ির নাম শুনেছেন। নকশাল শব্দটা অস্পষ্ট শোনা গেল মানুষের মুখে। সেই মুহূর্তে দূরে পালিয়ে যাওয়া পুলিশটাকে দৌড়ে আসতে দেখা গেল, সমানে চিৎকার করছে, পাকড়ো পাকড়ো। অনিমেষ আবারও কিছু বলতে গিয়ে হতাশ হলো। সে লোকগুলোর হাত থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করলো। এতক্ষণে চোখে অন্ধ, রক্ত শুকিয়ে যাচ্ছে মুখে। অনিমেষের ছুটন্ত শরীর ছোট ছোট পাথর ছিটকে পড়ল। এ সময় মাথার পেছনটা ঝনঝন করে উঠতে অনিমেষ বসে পড়ল। পর মুহূর্তে অনেকগুলো হাত একসঙ্গে নেমে এলো শরীরে। অনিমেষ শেষবার চেষ্টা করলো কথা বলতে। হাতগুলো এখন নির্মম, সারা শরীর আগুনে পুড়ছে, এমন অনুভব হলো অনিমেষের। চোখ বন্ধ, চেষ্টা করেও দুটো পাতা খুলতে পারল না সে। একটু বাদে বুঝতে পারল কোনো চলন্ত জিনিসের উপর শুয়ে আছে। দুর্বল একটা চিন্তা শক্তি কোনো রকমে টিকে ছিল মাথায়, সেটাকে জিইয়ে রাখতে চাচ্ছিল সে। ইঞ্জিনের শব্দ কানে এলো, 2-1 বার হর্ন। কোনো ছুটন্ত গাড়িতে শুয়ে চলছে। গাড়িটা কার, কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে এমন কোনো ভাবনা মাথায় এলো না। আচ্ছন্ন মতো বেশ কিছুটা সময় পার হয়ে যাবার পর কাঁধে নরম স্পর্শ পেল। গাড়ির ঝাঁকুনিতে একটা কিছু শৈলী স্পর্শ করছে বারবার। পেটের ওপর পড়ে থাকা হাত দুটো তোলার চেষ্টা করছিল। কাঁধের কাছটা ছিঁড়ে যাচ্ছে। দুটো হাত একসঙ্গে উপরে উঠে পড়ে গেল। কবজিতে সার নেই, দুটো কবজি একসঙ্গে শক্ত করে বাঁধা হয়ে আছে, অর্থাৎ এখন সে বন্দী। আর একবার চোখ খোলার চেষ্টা করলো সে প্রাণপণে। অস্পষ্ট সাদা কি যেন ঝুলছে। সে কি অন্ধ হয়ে গেল?
অনিমেষ চেষ্টা করলো মনে করতে কোনো আঘাত তার চোখে লেগেছিল কি না। ভাবতে পারছে না, কিছুই মনে পড়ছে না। মুখ ঘোরালো সে। একটা বোধ তার হচ্ছিল, মাথার বাদিকটা ফেটেছে। ডান দিক দিয়ে পাশ ফেরার চেষ্টা করলো সে। এবার যে জিনিসটা সে স্পর্শ পাচ্ছে সেটা মানুষ, অথচ সেই মানুষটা এমনভাবে ঝাঁকুনির সঙ্গে সঙ্গে তার শরীরে গড়িয়ে পড়ছে যে বোঝাই যাচ্ছে তার নিজের কোনো শক্তি নেই। অনিমেষ চাপা গলায় একবার ডাকবার চেষ্টা করলো, কে? কোনো উত্তর এলো না। গাড়ি একটানা ইঞ্জিনের শব্দ ছাড়া কোনো কিছু কানে বাজছে না। পাশের মানুষটি কোনো সাড়া দিল না। মাথার মধ্যে ফিকে অন্ধকার হঠাৎ দুটো টুকরা হয়ে গেল। পাশের মানুষটা তাহলে তার মতোই বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে। কে হতে পারে? চিন্তাটা স্পষ্ট হতেই শক্ত হলো সে। শিরিল নয় তো? আর কেউ তো তার সঙ্গে ছিল না। মহাদাবদা তো সেই ট্রেনে উঠে গেল, চলে গেছেন। শিরিল যদি হয় তাহলে তো। জোর করে চোখ বন্ধ করে আচমকা পাতাগুলো খুলতেই অস্পষ্ট একটা মুখ ভেসে এলো। মুখটা যে শিরিলের তা বুঝতে অসুবিধা হলো না ওর। শিরিলের মৃত শরীরের পাশে সে শুয়ে আছে। আহ, শিরিল, সেই উজ্জ্বল ছেলেটা। অনিমেষ চোখ বন্ধ করতেই আরেকটা আওয়াজ এই প্রথম তার কানে ঢুকলো। অস্ফুট যন্ত্রণায় অভিব্যক্তি কারো গলায় বাজছে, মাঝে মাঝে কোকিয়ে উঠছে। কে হতে পারে? নির্ঘাত সেই পুলিশটা। নিশ্চয়ই তাকেও নিয়ে যাওয়া হচ্ছে একই গাড়িতে। অনিমেষ চোখ বন্ধ করলো। গাড়িটা কখন থেমেছিল টের পায়নি অনিমেষ। স্পষ্ট একটা গলা কানে এলো, ডেড। শব্দ হলো, কেউ গাড়িতে উঠল। মচমচ শব্দটা কানে যেতে অনিমেষ স্থির হয়ে গেল। বেশ জোরে কেউ লাথি মারল তার পাছায়। অনিমেষ অনেক কষ্টে শক্ত হয়ে থাকলো। লোকটার গলা কানে এলো। মরে গেছে মনে হচ্ছে। ভালো করে দেখ। হুকুমটা এলো বাইরে থেকে। নড়ছে না, কিন্তু এখনও রক্ত বের হচ্ছে। মরার শরীর থেকে রক্ত বের হয় না, তাহলে বেঁচে আছে। একটা হাত গলা বুকের উপর কিছুক্ষণ হাতড়ে চেঁচিয়ে উঠল, মরেনি স্যার, অজ্ঞান হয়ে আছে। হরমোহনের কী অবস্থা? গঙ্গাচ্ছে। ওটাকে নামিয়ে আন। কাকে স্যার? নকশালটাকে শেষ করে নিয়ে যাই। গুলি করবেন স্যার? হ্যাঁ, এখানে ধারে কাছে কেউ নেই। কি দরকার স্যার? জলপাইগুড়িতে পৌঁছবার আগেই পাশের বুটিটার মতোই শক্ত হয়ে যাবে। একে টিকবে না। নকশালদের তুই চিনিস না। তাহলে স্যার গাড়িতেই গুলি করুন। কষ্ট করে নামালে আবার উঠাতে হবে তো। তা ঠিক, তবে এমনভাবে গুলি করবি যাতে গাড়িতে দাগ লেগে না যায়, বুঝলি? আমি তুমি আবার কি কথা? জলদি করো। করা দরকার সেটাই আসল কথা। এই সারা নকশালদের ঝাড়ে বংশে শেষ করা দরকার। পায়ের আওয়াজ একটু পিছিয়ে গিয়ে আবার ফিরে এলো। আশাটা খুব স্বচ্ছন্দ নয়, বুঝতে পারা যাচ্ছিল। এবার ওরা গুলি করবে। অনিমেষে এতটুকু ভাবতে পারল, গুলিটা গায়ে লাগলেই সে মরে যাবে, অথচ তার হাতে নাড়ার সামান্য ক্ষমতা নেই। গুলিটার জন্য অপেক্ষা করতে করতে অনিমেষ নিজের অজান্তেই ভয়ের কথা ভুলে গেল। এই মুহূর্তে সম্পূর্ণ অসচেতনায় মাধবীলতার মুখটা চলকে উঠল সামনে। মাধবীলতা সেই আদুরে হাসিটাকে বন্ধ চোখের পাতায় অনুভব করতে করতে কান ফাটানো শব্দে তার শরীর কাঁপিয়ে গেল। পেটের ভেতর আরেকটা যন্ত্রণা জন্ম নিল মাত্র, কিন্তু চোখের সামনে থেকে মাধবীলতা এখন উধাও। তার চেতনা মুছে যেতে যেতে একটা সুতোয় যেন ঝুলতে লাগলো। সিপাহীটা বলল, হয়ে গেছে স্যার। মরেছে? একদম পেটের ভেতরে রক্ত পড়েছে গল গল করে। মুছে ফেল। মুছবো কিসে? সেই জন্যই তো বাইরে বের করে কাজটা শেষ করতে বলেছিলাম। এত কুড়ে হলে চলে? ওই রক্তের দাগ নিয়ে তো আর ফেরা যাবে না। যেতে যেতে রক্ত বের হয়েও যেতে পারে। তা পারে। রক্ত বের হলে আমরা কি করব? তাহলে নামি স্যার। বেশ, নাম। দুটো শরীরকে ওরা পাশাপাশি রেখেছিল। এমন সময় একটা গলা প্রায় আর্তনাদ করে উঠল, স্যার মরেনি এখনো? মরেনি? এই যে বললি মরে গেছে। তাই তো ভেবেছিলাম তখন। ভেবেছিলাম এরকম ভাবলে অ্যাডমিনিস্ট্রেশন চলে, তবে বেশিক্ষণ টিকবে না স্যার। হয়ে গেল সব বলে। এখন তো কিছুই করা যাবে না। পাবলিক দেখছে, এটা হাসপাতাল। এই যে আপনারা কি দেখছেন এখানে? যান যান, নিজের কাজে যান। ডেড বডি দেখেননি কখনো? যান। আসুন ডক্টর। দুটোই ডেড কেস। অলমোস্ট মানে? এ দেখছি এখনও মরেনি। খুবই সিরিয়াস কেস। অনেকগুলো উন্ড হয়ে দেখছি। এই, একে তোলো শিগগির। অফিসারের গলা শোনা গেল। ঝামেলা বাড়াচ্ছেন কেন? মর্গে যেতে যেতে টেসে যাবে। এখন জামাই আদর করে কী লাভ?
তা সত্ত্বেও অনিমেষ যেন টের পেল সে দোলনায় দুলছে আর পালকিতে চড়ে কোথাও যাচ্ছে। শারীরিক যন্ত্রণার বোধগুলো কখন নিতে গিয়েছিল। অনন্ত শূন্যে সে যেন একা ভেসে যাচ্ছে। তাকে কেউ কিছু করতে পারবে না, কাউকে কিছু করার ক্ষমতা অথবা ইচ্ছেটুকুও তার নেই। আহ, কি আরাম! হাসপাতালের বিছানায় শুয়ে অনিমেষ চুপচাপ দাঁড়িয়ে তাকিয়েছিল। এখানে সে কতদিন এসেছে হিসেব নেই। যতটুকু অনুমান করে 2 মাসের নাম হিসেব পাচ্ছে না। অজ্ঞান হবার পর শরীরের কষ্টগুলো ওকে পাগল করে তুলেছিল। এখন সেগুলো থিতিয়েছে। সব সময় অবসন্ন লাগে। আজ সকালে প্রথম পা রেখেছিল মাটিতে, কয়েক সেকেন্ডের মধ্যেই শরীর টলতে লাগলো। নিজেকে এখন ঝাঁঝরা লাগছে। মাথায় চুল নেই বললেই চলে। কবার কামানো হয়েছে সে জানে না। ব্যান্ডেজ খুলে এখন হাওয়া লাগানো হচ্ছে। হাত দিতেই বোঝা যায় খুব বড় অপারেশন হয়ে গেছে। পেটের কাটা দাগ এখন শুকনো, কিন্তু শরীরে জোর নেই এক ফোঁটাও। যে নার্স অথবা ডাক্তার তাকে দেখতে আসেন তারা কথা বলে না বাড়তি, মেশিনের মতো কাজ করে চলে যায় তারা। অনিমেষ চেষ্টা করেও জানতে পারেনি সে কী অবস্থায় আছে। তবে দরজার দিকে তাকালেই পাহারাদারের চোখ পড়ছে। প্রথমবার পায়ে গুলি লাগার পর দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছে। কলকাতা সেই হাসপাতালে থাকার সময় মনের উপর চাপ পড়ত খুব। এখন একটা দিন এলো কি গেল কিছুই এসে যায় না। এক স্তর থেকে অন্য স্তরে চিন্তা করার ক্ষমতাই তার হারিয়ে গেছে। বোধ যদি ভোতা হয়ে যায় তখন যন্ত্রণা অনুভবে আসে না। যেমন সকাল থেকে সে একটা চিরকুট পড়ার পর থেকেই সেটা নিয়ে কী করবে বুঝে উঠতে পারছে না। ঘর মোছার পর যে লোকটা ওটা এনেছিল সে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। যে লিখেছে তাকে অনিমেষ মনে করতে পারছে না। আজ দুপুরে নাকি তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। যখন নিয়ে যাবে তখন যেন চুপচাপ থাকে। সেখানে বেশি পুলিশ যাবে না। তাই যে চিঠি লিখেছে সে জানিয়েছে একটা চেষ্টা হবে তাকে ছিনিয়ে নিয়ে যেতে। সে যেন সজাগ থাকে। দরজার দিকে তাকিয়ে অনিমেষ সকাল থেকে ব্যাপারটা ভেবে কুল পাচ্ছিল না। কেনই বা তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে, কিংবা কেনই তাকে ছিনিয়ে নেওয়া হবে? ছিনিয়ে যারা নেবে তারা কোথায় রাখবে তাকে? মুশকিল হলো এইসব ভাবনা চিরকুট পড়ার পর থেকেই মাথায় তুবড়ির মতো ফিনকে দিয়ে উঠছে। বেশি ভাবলেই কান মাথা গরম হয়ে যাচ্ছে, শরীর ঝিমঝিম করতে থাকে। এখন কেমন আছো হে? একটি বয়স্ক গলা জুতোয় শব্দ তুলে পাশে এসে দাঁড়ালো। অনিমেষ তার ইউনিফর্মটা দেখল। মোটাসোটা লোকটার কোমরে রিভলভার ঝুলছে। অনিমেষ মুখ ফেরালো। লোকটি খিক করে একটু হাসলো। নাও মুক্তি, ডাক্তার তোমাকে ছেড়ে দিয়েছে, এবার শ্বশুর বাড়িতে চলো, ওঠো। কোনো প্রতিবাদ না করে অনিমেষ উঠে বসতে চেষ্টা করলো। শরীর কাঁপছে। লোকটা বলল, এখনও কাহিল দেখছি। আরে বাবা, মিছে কষ্ট করছো তুমি। আমার সঙ্গে হাত মেলাও, দেখবে তুমি ঢ্যাং ঢ্যাং করে রাস্তা ঘুরে বেড়াচ্ছ। কি হাত মেলাবে? অনিমেষ তাকালো লোকটার দিকে। কি বলতে চাইছে ধরতে পারল না সে। লোকটা ওর মুখের ওপর ঝুঁকে পড়ল। মহাদেব কোথায়? মহাদেব? অনিমেষের কপালে ভাঁজ পড়ল। মহাদেবকে? তারপরে মহাদেবদার কথা মনে পড়ল। মহাদেবদার রেলের কামরার দরজায় দাঁড়িয়ে তাকে চিৎকার করে ডাকছিলেন। সেই মহাদেবদার কথা জিজ্ঞেস করছে এরা। অনিমেষ আর কিছু ভাবতে না পারলেও এটা স্থির করতে পারল মহাদেবদার কথা কিছুতেই বলা উচিত নয়। সে নীরবে মাথা নাড়ল। জানি না। হারামির বাচ্চা, 100 বার প্রশ্ন করলাম তবু এক উত্তর। এই পিছনের হাল ছাড়িয়ে নেব, তখন বুঝতে পারবে। আরে বাবা, বলেই ফেল না, লোকটা কোথায় লুকিয়েছে? কেউ জানতে পারবে না, মায়েরই বলছি। আমার প্রমোশনটা হয়ে যাবে আর তুমি ছাড়া পেয়ে যাবে। বলো ভাই। লোকটি ওর কাঁধে হাত রাখলো, কিন্তু অনিমেষ ততক্ষণে বেশ নার্ভাস হয়ে পড়েছে। এই প্রশ্নটা তাকে অনেকবার করা হয়েছে, কিন্তু তার এতটুকু মনে পড়ছে না কেন? স্মৃতিশক্তিকে একদমই অকেজো হয়ে গেছে। অনিমেষ চোখ বন্ধ করলো। তোমরা একসঙ্গে হাসি মারা থেকে হাওয়া হয়েছিলে। আরে বাবা, এই করুণা সিন্ধু সে কথা আমাদের বলেছে। মহাদেব ট্রেনে উঠে পড়েছিল, তুমি পারোনি। লোকটা কি স্বার্থপর দেখো, তোমাকে একা ফেলে বেশ কেটে পড়লো। তোমরা কোথায় যাচ্ছিলে সেটা বলে দাও ভাই। অনিমেষ চোখ খুলল। আমি জানি না। নিজের গলার স্বর নিজের কাছে অচেনা লাগলো তার। সরু এবং কাঁপা কাঁপা হয়ে গেছে তখন। শালা, সোজা আঙুলে ঘি উঠবে না দেখছি। তখনই ঠেসিয়ে দিলে ভালো হতো। ঠিক আছে, 1 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে ভেবে দেখো বলবে কি না। তারপর তোমার হচ্ছে। এখন ওঠো, থিয়েটার করে আসবে চলো। থিয়েটার? অনিমেষ অবাক হয়ে তাকাতেই লোকটার কাঁধ ধরে টেনে দাঁড় করালো। সমস্ত শরীরে ঝনঝনানি শুরু হয়ে গেল। এবার পেছন থেকে একটা লোক এগিয়ে গিয়ে কোমরে একটা দড়ি পরিয়ে দরজার দিকে টানতে লাগলো। তাল রাখতে পারছে না অনিমেষ। অসুবিধা হচ্ছিল। সুতো কাটা ঘুড়ির মতো টাল খাচ্ছিল।
অফিসার ওর পাশে হেঁটে এসে নিজের মনেই বলল, মালের যা হাল দেখছি তাতে হাত করা পরাবার কোনো দরকার নেই। তারপর গলা চড়িয়ে বলল, গাড়িতে তোল, যত আদিক্ষেতা হয়েছে আজকাল, কেউ মরলেই নিয়ে যেতে হবে দেখতে। গাড়ির দরজা ধরে নিজেকে সামলালো অনিমেষ। কে মরেছে? সে অফিসারের দিকে তাকাতেই তাকে প্রায় তুলে ভ্যানের উপর পেছনে ফেলে দেওয়া হলো। দুটো সিপাহী বন্দুক নিয়ে ওর সঙ্গে উঠল। দরজা বন্ধ হওয়ায় শব্দ হওয়া মাত্রই গাড়ি ছেড়ে দিল। দেয়ালে ঠেস দিয়ে কিছুক্ষণ চেষ্টার পর নিজেকে সামলাতে পারল অনিমেষ। পুলিশ তো নির্বিকার মুখে বসে আছে। মাথার পাশে ছোট্ট জানালার মতো চৌকো গর্ত। অনিমেষ তাতে চোখ রাখল। হাঁটছে আর আড্ডা মারছে। দেয়ালের গায়ে লেখা নকশাল বাড়ি লাল সেলাম। একসময় গাড়ি থামল। সিপাহী দুটি দরজা খুলে নিচে নেমে দড়ি ধরে টানতে টানতে অনিমেষকে নিয়ে এলো। এ সময় অফিসারটি হাসতে হাসতে এসে ওর হাতে হাত করা পরিয়ে বলল, যাও শেষবার দেখে নাও, 5 মিনিটের মধ্যেই ফিরে যেতে হবে। অনিমেষ গাড়ির আড়াল থেকে বেরিয়ে আসতেই লোকজন তাকে দেখতে পেল। সবাই চুপচাপ বসে আছে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে। চিতা সাজানো হয়েছে। চিতার পাশেই মাটিতে কাপড়ের উপর একটি দেহ শুয়ে আছে। সিপাহী ওকে দড়ি ধরে টেনে নিয়ে এলো শরীরটার কাছে। অনিমেষ পাথর হয়ে গেল। শরীর শেখর শুয়ে আছেন, খুব স্বাভাবিক মুখের চেহারা, যেন ঘুমোচ্ছেন। তার শরীর একটা কাপড়ে বুক অবধি ঢাকা, চোখ বন্ধ। দাদু মারা গেছেন? অনিমেষের চিবুক বুকের উপর নেমে এলো। ঠিক সেই সময় অনিমেষ কুনুইতে হাসতের স্পর্শ পেল। অনিমেষ মুখ তুলল। ছোটো মার মাথায় ঘুমটা, মুখ পাথরের মতো। নিচু গলায় বলল, কাছে চলো, তোমার জন্য অপেক্ষা করা হচ্ছিল। আচ্ছন্নের মতো অনিমেষ ছোটো মায়ের সঙ্গে দাদুর পাশে এসে দাঁড়ালো। দুটো চন্দন মাখা তুলসী পাতা দাদুর চোখে লাগানো। অনিমেষ বুকের ভিতরে হু হু করছিল, কিন্তু আশ্চর্য, তার চোখে জল আসছিল না। কাঁদতে চাইছিল কিন্তু কিছুতেই কান্না আসছিল না। ছোটো মায়ের গলা শুনতে পেল সে। উনি তোমাকে 2 দিন দেখতে গিয়েছিলেন, কিন্তু ওরা দেখতে দেয়নি। তবে উনি জেনে গেছেন তুমি ভালো হয়ে গেছো। এই সময় শ্মশান বন্ধুরা দাদুর শরীরটাকে চিতায় শোয়াবার ব্যবস্থা করতে লাগলো। ছোটো মা অনিমেষ বাজু থেকে হাত ছড়ায়নি, চাপা গলায় বলল, তোমার দাদুর শেষ ইচ্ছা তাই। অনিমেষ মাথা ঘুরিয়ে চারপাশ তাকালো। বেশ কিছুটা দূরে মহিতোষ বসে আছে, 2 হাতে চোখ মুখ ঢেকে। বাবার কাছে যাওয়ার প্রবল ইচ্ছে ওর, কিন্তু ছোটো মা ওর চিতের পাশে টেনে নিয়ে গেল। দাদুর শরীর এখন আগুনের অপেক্ষায়। ছোটো মা মুখ ঘুরিয়ে বলল, 2 মিনিটের জন্য হাত করা খোলা যাবে না? অফিসারের গলা শোনা গেল, হাত করাতে কোনো অসুবিধা হবে না। আপনারা কি মানুষ? হিসিস করে উঠল ছোটো মা। হাত করা পড়া অবস্থায় মুখাগ্নি করল অনিমেষ। চিতা জ্বলে উঠল দাউ দাউ করে। হঠাৎ অনিমেষের চোখের সামনে বহু বছর আগে সেই ছবিটা ছিটকে চলে এলো। এই শ্মশানে একদিন অনিমেষ মায়ের মুখে আগুন ছুঁয়েছিল। মায়ের শরীরে রক্ত আজ তার হাতে শুকিয়েছিল। লাল আগুনের আড়াল থেকে মায়ের ছড়ানো চুল দেখা যাচ্ছিল। সেদিন সে চিৎকার করে কেঁদে উঠেছিল। মহিতোষ তাকে সান্ত্বনা দিয়েছিলেন। আজ দাদুর চিতার দিকে তাকে স্তম্ভিত হয়ে গেল। সেই প্রিয় শরীরটা, জন্ম থেকেই যা ছিল তার আশ্রয়, এখন কুকড়ে কুকড়ে যাচ্ছে আগুনে। চোখ বন্ধ করল সে। হরধ্বনি চলছে তখনও। এমন সময় কানের পাশে কে যেন এসে ফিস ফিস করে কথা বলল, শুনতে পেল অনিমেষ। কোমরের দড়িটা কেটে দিলেই আপনি ডান দিকে দৌড়ে যাবেন, ওখানে গাড়ি স্টার্ট করা আছে, আমরা ওদের বোম মারব। চিতে কাঠ শব্দ ফাটছে। অনিমেষ ছেলেটির দিকে তাকালো। শ্মশান বন্ধুদের মধ্যে একজন এরকম পরিকল্পনার কথা জানাচ্ছে, কিন্তু সে দৌড়ে যাবে কি করে? স্বাভাবিকভাবেই সে হাঁটতে পারছে না। তাহলে সে মাথা নাড়ল না। ছেলেটি বলল, সে কি, সবাই রেডি, এখন না বলছেন কেন? আমি পারবো না, বোকামি করবেন না। অনিমেষ পিছনের দিকে তাকালো। পুলিশ দুটি অন্যমনস্ক হয়ে চিতার দিকে তাকিয়ে আছে, কিন্তু অফিসার একটা হাত কোমরে ঝোলানো রিভলভারের উপর, চোখ তার দিকে সতর্ক। অনিমেষ বুঝতে পারছে পালিয়ে যাওয়া মাত্রই তাকে গুলি খেতে হবে। এখন তার শরীরে যা অবস্থা, গুলির হাত থেকে রক্ষা পাবার কোনো প্রশ্নই ওঠে না। শুধু তাকে মেরেই এবার শান্ত হবে না। যারা এই পরিকল্পনা করেছে তারাও বিপদে পড়বে। অনিমেষ এতটুকু ভাবতে পারলো, এটা খুব বোকামি হবে। হ্যাঁ, হঠকারিতা বোধ হয় একেই বলে। নিজের জন্য সে চিন্তা করছে না। এই ছেলেগুলোকে বিপদে পড়তে সাহায্য করা কিছুই উচিত হবে না। সে হঠাৎ ঘুরে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে অফিসারের দিকে এগিয়ে গেল। চলুন। অফিসার বলল,
ছোড়াটা তোমাকে কি বলছিল? আমার শৈলে কথা জিজ্ঞেস করছিল। চলুন। ভাবভঙ্গি ডাউটফুল। পরে দেখব। এই চলো, এসো সব। অফিসার গাড়ির দিকে এগোলেন। অনিমেষের মাথার ভেতরটা টনটন করছে। মাঝে মাঝে সব সাদা হয়ে যাচ্ছে। গাড়ির দরজায় হাত রেখে ওর মহিতোষের কথা মনে পড়ল। এখন দূরত্বটা অনেক বেড়ে গেছে। বাদিকে নদীর গায়ে দাদুর শরীর এখন পূর্ণ আগুনে জ্বলে জ্বলে গলে পড়ছে। ডান দিকে সেই একই অবস্থায় মহিতোষ বলে আছেন। তার দৃষ্টি এখন অনিমেষের দিকে। চোখাচোখি হলেও চোখ সরিয়ে নিলেন। বিমর্ষ ওই দুটো চোখ যেন অনিমেষকে আঁকড়ে ধরতে চাইছিল। বাবার সঙ্গে কোনোদিনই তার আন্তরিক সম্পর্ক হয়নি, কিন্তু বাবা একলা, খুব একলা, একথা অনিমেষ বুঝল। আজ পুলিশের ভ্যানে ওঠার সময় সে যেন এই বোঝার ব্যাপারটা বাবাকে নতুন করে বোঝাতে পারলে খুশি হতো। এই সময় সে ছোটো মাকে এগিয়ে আসতে বলল। পেছনে চিতার উজ্জ্বল আলোয় পাটভূমিতে ছোটো মাকে খুব দীপ্ত দেখাচ্ছিল। ভ্যানের সামনে এসে ছোটো মা বলল, ওকে কি শ্রাদ্ধের দিন বাড়িতে আনা যাবে? অফিসার ঘাড় নাড়ল। না। কেন? পরশু ওকে কলকাতায় চালানো করা হবে। ডেঞ্জারাস এলিমেন্ট তো। উঠে পড়। অনিমেষ ভ্যান থেকে উঠে বসা মাত্রই সিপাহি দুটো দরজা বন্ধ করলো। তাদের জানালার মতো ফোকর দিয়ে অনিমেষ বাইরে তাকাতেই চিতাটাকে চোখে পড়ল। দাদু শৈলা চেনা যাচ্ছে না। এর মধ্যে একটা গোল পিণ্ডের মতো হয়ে গেছে শরীরশেখর। দাদু নেই। দাদুর চলে যাওয়াতে ওর কোনো কষ্ট হচ্ছে না। শেষ সময় উনি যে কষ্ট পাচ্ছিলেন তার চেয়ে চলে যাওয়া ওর পক্ষে অনেক ভালো হলো। কিন্তু মুখাগ্নিটা ওকেই করতে হবে বলে গিয়েছিলেন কেন? তার এত কথা জানার পরও কি দাদুর কোনো মানসিক প্রতিক্রিয়া হয়নি? বাবা মহিতোষের যে সম্পর্ক অভিমান, রাগ কিংবা আক্ষেপ হয়েছে এ কথা স্পষ্ট, কিন্তু দাদু কি তা সমর্থন করতেন? চিতাটা এখন চোখের আড়ালে চলে গেছে। পিচের রাস্তায় উঠে এসেছে গাড়ি। এমন সময় কান ফাটানো শব্দ হলো। গাড়িটা সামান্য নড়ে উঠল। বোধহয় সামনের কাজগুলি ঝনঝন করে পড়ে গেল। অনিমেষের পাশে বসা সিপাহি দুটি চেঁচিয়ে উঠল, বোম মারতেছে। দরজাটা ভালো করে এঁটে অনিমেষকে আঁকড়ে ধরে বসে রইল ওরা। পুলিশ ভ্যানের উপর বোম চার্জ হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু সেই সঙ্গে পাল্টা ফায়ারিংয়ের শব্দ কানে এলো। বোধহয় সামনের সিটে বসে থাকা অফিসার গুলি ছুটছেন। ড্রাইভার বোধহয় আচমকাই গতি কমিয়েছিল, এখন সেটা বাড়িয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষের অস্তিত্ব হারিয়ে গেল। শহরের মধ্যে এসে গাড়িটা খুব শান্ত ভঙ্গিতে চলতে লাগলো। অনিমেষের দেয়ালে ঠেস দিয়ে চোখ বন্ধ করে রইল। আর তখনই আচম্বিত চোখ দুটো থেকে জল গড়িয়ে এলো। ওরা ওকে ভালোবেসেই ছাড়িয়ে নিতে এসেছিল, কিন্তু শুধু ভালোবাসা কখনোই ধারালো হয় না যদি তাতে বাস্তবে সান্না দেওয়া থাকে। ঠোকর খাওয়ার আগে আমরা যে সেটা বুঝতেই চাই না। হাসপাতালের নয়, জলপাইগুড়ি থানায় এসে থামলো ভ্যানটা। প্রথমে বেশ উত্তেজিত কথাবার্তা শোনা গেল। মানুষের ছোটাছুটি, গাড়ির আওয়াজ থেকে বোঝা গেল একদল পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। অনিমেষের পাশেই সিপাহি দুটো দরজা খুলে নেমেছিল। এই সময় অফিসার ওদের কাছে এলো। গর্তে মুখ লুকিয়েছিলি কেন তোরা? ফায়ার করতে পারিসনি? কি করে করব? গাড়ি যে থামেনি। এই করে অ্যাডমিনিস্ট্রেশন চালানো যায়? এই যে হিরো, নেমে এসো। এবার তোমার চামড়া দিয়ে তবলা বানাবো। বন্ধুদের দিয়ে আমাদের উপর বোমা বানানো হচ্ছিল। পালিয়ে যাওয়ার মতলব? নামো। অনিমেষ একটু বুঝতে পারছিল যে তার উপর ঝড় নেমে আসছে, কিন্তু যতটা পারা যায় নিজেকে নির্লিপ্ত রাখতে চাইছিল। কিন্তু ভ্যান থেকে নামতে গিয়ে মাথাটা এমন টলে উঠল যে সে আর তাল রাখতে পারল না। হুড়মুড় করে পড়তে পড়তে সে একবার মাত্র আকাশটাকে দেখতে পেল। স্যাঁতস্যাঁতে মাটির উপর অনিমেষ শুয়েছিল। জ্ঞান ফিরতেই বুঝতে পারল তার হাত ও পা ভালো করে বাঁধা। তবে ঘরটা আলো আসছে। প্রথমে ওর মাথায় একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো এলো না, বরং পেট চিনচিন করছে। বেশ ক্ষুধাবোধ হলো তার। এখন বোধ হয় বিকেল, কারণ ক্রমশ আলো কমে আসছিল। এই সময় লোহার দরজা খুলে অফিসারটি ঘরে ঢুকলো। ঘুম ভাঙল? অনিমেষ কোনো রকম উঠে বসলো, বলল, খাবার দিন। খাবার? ও গড, তোমার খাবার দরকার? খিদে পায় তাহলে? কি খাবে? এখানে যা পাওয়া যায় সব এনে দেব। মহাদেব কোথায়? লোকটা পা ফাঁক করে ওর সামনে এসে দাঁড়ালো। এক প্রশ্ন বারবার করছে কেন? চাবুকের মতো হাঁটা থেমে এলো। এই বাঞ্চোত, বলবি কিনা বল। প্রচণ্ড যন্ত্রণা মাথা থেকে ঘাড় পর্যন্ত ছড়িয়ে গেল। অনিমেষ দাঁতে দাঁত টিপে সামলাতে থাকলো নিজেকে, আর মুখটা হাতের টানে উপরের দিকে। অফিসার গড়গড় করলো, সব কটাকে ধরবো আজ। পুলিশকে মারার তাল হচ্ছিল,
বিপ্লব করছেন। পেচ্ছাপ করে দেই বিপ্লবের মুখে। হ্যাঁ, হা কর বলছি। হঠাৎ শরীরের মধ্যে অস্থিরতা পেল অনিমেষ। ঘৃণায় গুলিয়ে উঠছে পেট, বুক, সর্বাঙ্গ। তার মাথায় একদলা থুতু লোকটার মাখামাখি হতেই প্রথমে হতভম্ব হয়ে হাত ছেড়ে দিল লোকটা। তারপরে ঝাঁপিয়ে পড়ল সে অনিমেষের উপর শকুনের মতো। আজ আপনার সঙ্গে একজন দেখা করতে এসছে, মিষ্টি গলায় একজন বলল। তার সাদা ইউনিফর্ম কলকাতা পুলিশের, জায়গাটা লালবাজার। একটু আগে আরেকটা খবরের কাগজ ওরা ওকে দিয়ে গিয়েছিল। তার প্রথম পাতায় বড় বড় অক্ষরে একজন বিখ্যাত নকশাল নেতার গ্রেপ্তারের খবর ছাপা আছে। অনেক চেষ্টার পর তাকে ধরা সম্ভব হয়েছে। ভদ্রলোক খুবই অসুস্থ। শালবাড়ির আন্দোলন ওকে গ্রেপ্তারের পরপরই শেষ হয়ে গেল বলে পুলিশ আশা করেছে। খবরটার সত্যতা সম্পর্কে অনিমেষ চিন্তাভাবনা করল না। কোনো বিষয় নিয়ে বেশিক্ষণ চিন্তা করার ক্ষমতা সেই হাসপাতাল থেকে হারিয়ে এসেছে। মুশকিল হলো পুলিশগুলো এই ব্যাপারটা বুঝছে না। কলকাতায় ওকে নিয়ে আসবার পর মহাদেবদার ঠিকানা জানার জন্য ওরা তাকে নিয়ে যা ইচ্ছে তাই করেছে। নিজের পক্ষে লড়বার মতো সামান্য ক্ষমতা তার অবশিষ্ট নেই। এখন সোজা হয়ে দাঁড়াতে আরও কষ্ট হয়। অফিসারের কথাটা শোনার পর সে অবাক হলো। কেউ তার সঙ্গে দেখা করতে আসছে এ খবর কাউকে সে জানাতে পারেনি। জানাতে গেলে পুলিশ তাকে নাজেহাল করত। মাধবীলতার কথা বারংবার তার মনে পড়ছে, কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত করেছে সে। কে আসছে? অনিমেষ মাথা তুলল। আপনার স্ত্রী। আমার স্ত্রী? হ্যাঁ। অবাক হচ্ছেন? আপনি বিবাহিত নন? মাথা নাড়ল অনিমেষ। হ্যাঁ, মাধবীলতার কথা জেনে গেছে। বুকের মধ্যে এক ধরনের ছটপটানি শুরু হয়ে গেল। মাধবীলতা কেমন আছে এখন? কতদিন ওর খবর পায়নি সে? নাকি কোনো সূত্রে খবর পেয়ে মাধবীলতা নিজেই তার সঙ্গে দেখা করতে আসছে? ইস, যদি কোনো সূত্রে ওকে নিষেধ করা যেত। শুনুন, আপনাকে আমি অনুরোধ করছি, আর চুপ করে থাকবেন না। মহাদেববাবুর খবর আপনি যা জানেন বলে দিন। আপনার স্ত্রী এখন অসুস্থ। আপনি নিশ্চয়ই চাইবেন না যে আমরা তার উপর চাপ দিই। অফিসারটি নরম মুখে বলল। অসুস্থ? কি আশ্চর্য, আপনি জানেন না? অনিমেষ ঘাড় নাড়ল। মাধবীলতার অসুস্থতার খবর সে জানে না। আপনি জানেন না তিনি সন্তান সম্ভবা? একটা বরফের তীক্ষ্ণ ছুরি আচমকা অনিমেষের হৃৎপিণ্ডকে চেপে ধরল। কি বলছে লোকটা? সত্যি কথা নাকি এদের অসংখ্য মিথ্যের মতো এটাও একটা ভাওতা? মাধবীলতা মা হতে যাচ্ছে? অনিমেষ চোখ বন্ধ করল। শান্তিনিকেতনের সেই রাতটা এখন অজস্র সুরল অক্টোপাসের মতো তাকে জড়িয়ে ধরেছিল। সেই রাত কি আজ মাধবীলতাকে? অনিমেষ কিছু ভাবতে পারছিল না। সেই রাতের ঘটনার পক্ষে তার এক মুহূর্ত চিন্তা মাথায় আসেনি। কখনো ভাবেনি মাধবীলতা এই মুহূর্তের উত্তেজনায় মা হয়ে যেতে পারে। অফিসারটি মাধবীলতাকে তার স্ত্রী হিসেবে ভেবেছে অবশ্যই, কিন্তু এটা দুজনের ব্যক্তিগত ব্যাপার, সম্পূর্ণ আন্তরিকতার ভিত্তিতে তৈরি। আইন কিংবা সমাজ স্বীকৃতি দেবে না। তাছাড়া সে মাধবীলতার পাশে ছিল না, কখনো পাশে আসতে পারবে কিনা এ ব্যাপারেও তার কোনো নিশ্চয়তা ছিল না বা নেই। তাহলে মাধবীলতা ঘটনাটিকে মেনে নিল কী করে? খুব স্বচ্ছন্দে সে নিজেকে মুক্ত করতে পারত, কেন করল না? অফিসার ঘর থেকে বেরিয়ে এসে গিয়েছিল। অনিমেষ তখন একা, নির্জনে নিজেকে খুনিয়া স্বামীর মতো মনে হচ্ছে তার। নিজের দুর্বলতার বোঝা মাধবীলতার কাঁধে চাপিয়ে দিতে যে নিশ্চিতভাবে এতকাল কাটিয়ে গেল, চিন্তাটা এতক্ষণ একমুখী ছিল। এবার তার অন্য কথা মনে পড়ল। মাধবীলতা কলকাতার মেয়েদের হোস্টেলে এসে উঠেছিল। তার বিয়ে হয়নি, এ কথা সবাই জানে। কিন্তু শান্তিনিকেতনের পর যখন তার শরীর মাতৃত্বের চিহ্ন ফুটে উঠল, তখন কি করছিল সে? হস্টেলে নিশ্চয়ই থাকতে দেয়নি। কোথায় আছে এখন মাধবীলতা? কুমারী মেয়ে মা হয়ে যাচ্ছে, ওর বাবা কখনোই তা মেনে নেবে না। অনিমেষ ছটপট করতে লাগলো। একটু বাদে অফিসার ফিরে এলো। চলুন। অনিমেষ উঠল। এখন ওঠার সময় শরীর নড়বড় করে উঠল। কোমরের হাড়ে ব্যথাগুলো খচখচ করছে। হাঁটতে গেলে মাথা টং টং করে লাগে। বাদিকে একটু হেলে ল্যাংচে ল্যাংচে হাঁটে অনিমেষ। অনেকটা পথ তাকে পার হয়ে আসতে হলো। ওর পাশে হেঁটে এলে অফিসার একবারও সাহায্যের কথা বলল না। কিন্তু অনিমেষ যখন জিরিয়ে নেবার জন্য থামছিল, তখন মৃদু স্বরে জানাচ্ছিল, মহাদেববাবুর ঠিকানাটা বলে দিলেই তো সব গোলমাল মিটে যায়, এত কষ্ট করতে হয় না। অনিমেষ জবাব দেয়নি। আশেপাশের লোকজন সবাই পুলিশের লোক, এদিকে লক্ষ্যই করছে না। এরকম ঘটনা রোজ ওরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, বোঝা যাচ্ছিল। দোতলায় উঠতে পারল না অনিমেষ। একজন সিপাহী ওকে প্রায় পাজাকোলো করে উপরে তুলে নিয়ে গেল। দুটো ঘর পেরিয়ে একটা বন্ধ ঘরের দরজার সামনে অফিসারটি থামল।
তারপর হেসে বলল, আপনার স্ত্রী ভেতরে আছে, আসুন। অনিমেষের হৃদস্পন্দন দ্রুত হলো। অফিসারের পেছনে সে ঘরে ঢুকলো। একটা সাধারণ আলো জ্বলছে, কারণ ঘরটির কোনো জানালা চোখে পড়ছে না। সামনে একটা চেয়ার। অনিমেষ তার হাতল ধরে দাঁড়াতেই মাধুলতাকে দেখতে পেল। ঘরের আর কোনো এক প্রান্তে একা বসে আছে সে। সেখানে অন্য কোনো চেয়ার নেই। এত বড় ঘরের দুপাশে দুটো চেয়ার সাজানো। মাধুলতা উঠে দাঁড়াতে যাচ্ছিল এবং তার মুখ থেকে একটা চাপা আর্তনাদ আচমকা বেরিয়ে এলো। অনিমেষ মাধুলতাকে দেখল। একটি হাত মুখের উপর চাপা, বিস্ফোরিত। হ্যাঁ, শরীরের পরিবর্তন চোখে পড়ার মতো। বিশেষ করে কোমরের নিচে স্ফীতি চোখে পড়ছে সহজেই। অনিমেষ কোনো রকমে উচ্চারণ করল, লতা। বুকনুট চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।